একসঙ্গে এত রক্ত স্বাধীনতার পর এই দেশে আর কখনো ঝরেনি। প্রথম আলোর হিসেব মতে দেশে নিহতের সংখ্যা ছড়িয়েছে 200+। মাটিতে রক্তের দাগ রেখে চিরবিদায় নিয়েছেন এই মানুষগুলো। ডেইলি স্টারের তথ্য অনুযায়ী মাত্র 6 দিনেই নিহত হয়েছেন কমপক্ষে 154 জন। এই সময় রক্ত ঝরিয়ে আহত হয়েছেন শত না হাজার। সঠিক হিসাব নেই, কোনোদিন সঠিক হিসাব পাওয়া যাবে তারও নিশ্চয়তা নেই। সরকারের একজন প্রতিমন্ত্রী বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করলে তারা তো গুলি করবেই, এতে হতাহত হওয়াটাই স্বাভাবিক। 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কোঠা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদকে পুলিশ ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় আবু সাইদ পুলিশের থেকে বেশ দূরে ছিলেন, কোনোভাবেই তিনি পুলিশকে আক্রমণ করেননি, তাকে পুলিশ গুলি করে হত্যা করেছে। সরকারি ভাষ্যের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো মিল নেই, বড় রকমের বৈপরীত্য রয়েছে। বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো আন্দোলনে মাত্র 5-6 দিনে এত সংখ্যক মানুষ হত্যাকাণ্ডের শিকার হননি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের 9 বছরেও এত মানুষ নিহত হননি। বলে রাখা দরকার, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় আন্দোলন। সেই আন্দোলনও সহিংস ছিল, ভাঙচুর আগুন সবই হয়েছে। বিদ্যুতের পোল ভেঙে সেই পোল দিয়ে সচিবালয়ের দেওয়াল ফুটো করে ফেলার ঘটনাও ঘটেছে সেই আন্দোলনে। 2013-14 সালে নির্বাচন প্রতিহতের আন্দোলনে নিহত আহতের সংখ্যার নির্ভরযোগ্য সঠিক তথ্যও অজানা। এখন মূলত প্রশ্ন একটি, কেন পরিস্থিতি এতটা ভয়াবহ এবং রক্তাক্ত হয়ে উঠেছিল? এই প্রশ্নের উত্তরের আগে বলে নেওয়া দরকার, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্পূর্ণ শান্তিপূর্ণই ছিল সেই আন্দোলন। ওই সময়ে আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন সেতুমন্ত্রী আন্দোলন বিষয়ে নানা রকমের কথা বলতে থাকেন। আন্দোলনকারীরা আইন মানে না, সংবিধান মানে না, আদালতের মাধ্যমেই সমাধান হতে হবে, আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছু করবে না, ইত্যাদি কথা বলতে থাকেন। কোনো কোনো মন্ত্রীর বক্তব্য আন্দোলনকারীদের বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্যের প্রকাশ পায়। তখন পর্যন্ত আন্দোলন শতভাগ শান্তিপূর্ণ ছিল। সেই শান্তিপূর্ণ আন্দোলনেই সহিংসতা, ভাঙচুর, আগুন এবং রক্তের ঝর্ণা বয়ে গেল। উত্তর খোঁজার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, 7-8 দিন আগে গেলেই চলবে। 14 জুলাই আন্দোলনকারীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে জানান, 24 ঘন্টার মধ্যে তাদের দাবি না মানলে সর্বাত্মক আন্দোলন শুরু হবে। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করেন। বেগম রোকেয়া এবং শামসুন্নাহার হলের মেয়েরা মিছিলের নেতৃত্ব দেন। মিছিলের স্লোগান ছিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। শিক্ষার্থীদের এই স্লোগানের তীব্র প্রতিক্রিয়া হয়। শিক্ষার্থীরা যদিও বলেছেন, তাদের পুরো স্লোগান ছিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। 15 জুলাই ওবায়দুল কাদের বলেন, আন্দোলন থেকে আত্মস্বীকৃত রাজাকার এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রকাশ পেয়েছে, এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত। সেদিনই ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগ রাজনৈতিকভাবে কোটা সংস্কার আন্দোলন মোকাবেলা করতে প্রস্তুত। ওই দিন বিকেল থেকে ছাত্রলীগ কোটা আন্দোলনকারীদের উপর হামলা শুরু করে। পরের দিন 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দুপুর 12টায় আন্দোলনকারীরা সমাবেশের ঘোষণা দেয়। ছাত্রলীগ একই অবস্থানে বিকেল 3টায় সমাবেশের ঘোষণা দেয়। আন্দোলন আরও সহিংস হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যায়। কোটা আন্দোলনকারীদের ঘোষণা অনুযায়ী রাজু ভাস্কর্যের সামনে সমবেত হতে শুরু করলে ছাত্রলীগ হামলা করে। নিরস্ত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠি, রড, হকি স্টিক, রামদা, পিস্তল, শটগান নিয়ে হামলা করে ছাত্রলীগ। ছত্রভঙ্গ হয়ে যায় কোটা আন্দোলনকারীরা, বিচ্ছিন্নভাবে অবস্থান নেয় কার্জন হল এবং শহীদ মিনার এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। রাতে পুলিশের সহায়তায় ডাবি, রাবি, জাবির হলগুলোতে ছাত্রলীগ কোটা আন্দোলনকারীদের খুঁজে খুঁজে মারধর করে, অনেকে হল থেকে বের করে দেওয়া হয়। এতে আন্দোলনকারীরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরের দিন 17 জুলাই কোটা আন্দোলনের সমন্বয়কারীরা শিক্ষার্থীদের লাঠি হাতে শহীদ মিনারে জমতে হওয়ার আহ্বান জানান। এই প্রথম আন্দোলনকারীরা হাতে লাঠি নেয়, ছাত্রলীগের লাঠি, হকি স্টিক, রামদা, পিস্তল, শটগানের বিপরীতে। পুলিশ ছাত্রলীগ অস্ত্রধারীদের সঙ্গে নিয়ে একের পর এক আক্রমণ করে কোটা আন্দোলনকারীদের উপর। একই ঘটনা পরিলক্ষিত হয় জাবি এবং রাবিতে। উল্লেখ্য, জাবি এবং রাবিতেও রাতে কোটা আন্দোলনকারী খুঁজে নির্যাতন করে ছাত্রলীগ। সংখ্যায় অনেক বেশি হয়, আন্দোলনকারীদের প্রতিরোধ হয় সমান তালে। কোথাও কোথাও ছাত্রলীগকে পিছু হটতে দেখা যায়। বিকেলের দিকে ছাত্রলীগ কোণঠাসা হয়ে পড়ে, শুধু রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে থাকে ছাত্রলীগ। রোকেয়া হলের আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্রলীগের মুখোমুখি অবস্থান নেয়। প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক মোটরসাইকেলে ক্যাম্পাস ছেড়ে চলে যায়। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যাম্পাস ছেড়ে চলে যায় অন্য নেতারাও, যার প্রভাব পড়ে ঢাকা জাহাঙ্গীরনগর সহ অন্য
বিশ্ববিদ্যালয়। সমাবেশ শেষে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা যখন বিরিয়ানি খাচ্ছিলেন তখন ডাবি জাবির হলগুলো তাদের হাতছাড়া হচ্ছিল। রাতে রোকে এবং শামসুন্নাহার সহ মেয়েদের হলগুলো থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া শুরু হয়। ছেলেদের সবগুলো হল থেকে ছাত্রলীগ নেতারা চলে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে কোঠা আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এই সময় কয়েকজন ছাত্রলীগ নেতার রুমে ভাঙচুর চালানো হয়। কয়েক ঘন্টার মধ্যে কোঠা আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে ঢাকা জাবি রাবি ক্যাম্পাস থেকে বিতাড়িত হন সাধারণ শিক্ষার্থীদের। কয়েক ঘন্টার মধ্যে কোঠা আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে ডাবি জাবি রাবি ক্যাম্পাস থেকে বিতাড়িত হন সাধারণ শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন ছাত্রলীগ। তখন সবে হলে কোঠা আন্দোলনকারীরা অবস্থান করছিলেন। অনেকে সকালেই হল ছেড়ে চলে যায়। আন্দোলনকারীরা হল ছেড়ে যাবেন না বলে ঘোষণা দেন। বিকাল থেকে পুলিশ, বিজেপি, গোয়েন্দারা রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ছুড়ে ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ তৈরি করে। তারা হলে হলে গিয়ে শিক্ষার্থীদের বের করে দেয়। শিক্ষার্থীদের যাওয়ার সময় নীলক্ষেত এবং শাহবাগ ক্যাম্পাস থেকে বিতাড়িত ছাত্রলীগ তাদের অনেককে নাজেহাল করে। শান্তিপূর্ণ আন্দোলনে সহিংস হয়ে ওঠার অন্যতম কারণ হচ্ছে ছাত্রলীগ দিয়ে আন্দোলন দমনের চেষ্টা এবং পুলিশ বিজেপির বিচার বিবেচনাহীন গুলি চালানো। ছাত্রলীগের হেলমেট বাহিনী লাঠি হকিস্টিক ব্যবহার করেছে। ছাত্রলীগের সঙ্গে রামদা, পিস্তল, শটগান হাতে যারা শিক্ষার্থীদের গুলি করলো, গণমাধ্যমে যাদের ছবি প্রকাশিত হলো তারা কারা? তারা কি আসলেও ছাত্রলীগ? তাদের ছবি পর্যালোচনা করলে বোঝা যায় তারা সম্ভবত সরাসরি ছাত্রলীগের নেতাকর্মী নয়, তবে তারা ছাত্রলীগের হয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। ধারণা করা হয় এরা বহিরাগত সন্ত্রাসী। এই বহিরাগত সন্ত্রাসীদের গুলিতে রামদার কোপে বহু শিক্ষার্থী হতাহত হয়েছে। এটা কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীদের আরও বিক্ষুব্ধ করে তুলেছে। পুলিশ রাবার বুলেট এবং প্রাণঘাতী বুলেট চালিয়েছে আন্দোলনকারীদের বুক বরাবর। বিজেপিও গুলি চালিয়েছে বুক বরাবর। ভিডিও চিত্র এবং সংবাদপত্রে প্রকাশিত ছবি যার প্রমাণ। এটা আন্দোলনকারীদের দমানোর নিয়ম রীতির বিরুদ্ধে। উপরের দিকে গুলি চালিয়ে আন্দোলনকারীদের ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া পুলিশ বিজেপির উদ্দেশ্য ছিল বলে মনে হয়নি। মনে হয়েছে শরীরে গুলিবিদ্ধ করায় মূল লক্ষ্য। ফলে হতাহতের সংখ্যা বেড়েছে ভয়ানকভাবে। কোঠা আন্দোলনের সরকার তৃতীয় পক্ষের বিষয়টি বারবার সামনে এনেছে। তার আগে কোনো গোয়েন্দা সংস্থার প্রধানও এমন কথা বলেছেন যে আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছে। কোঠা আন্দোলনের নেতৃত্ব ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মূলত অরাজনৈতিক এই আন্দোলনের সমর্থন ছিল সব মত পথের শিক্ষার্থীদের। নিশ্চয়ই আন্দোলনের ভেতরে ছাত্রদল, শিবির এবং বাম সংগঠনের কর্মীরা ছিলেন ছাত্রলীগের কর্মীরাও। আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী পদত্যাগ করেছেন। সুতরাং সর্বস্তরের শিক্ষার্থীদের সমর্থন ছিল এখানে। কিন্তু সরকার কঠোর এবং নিষ্ঠুরভাবে আন্দোলন দমনের চেষ্টা করে হতাহতের সংখ্যা বৃদ্ধি করেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। ছাত্র রাজনীতি থেকেই তিনি উঠে এসেছেন। একসময় সাংবাদিকতা করেছেন। তার মতো একজন রাজনৈতিক এত বড় এবং জনসমর্থিত আন্দোলন কেন ছাত্রলীগকে দিয়ে মোকাবেলা করতে চাইলেন? তার বক্তব্যের পর ছাত্রলীগ যেভাবে আন্দোলনকারীদের উপর হামলা করল, সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ল। একটি আন্দোলনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ নিহত এবং আহত হলেন। এই দায় ওবায়দুল কাদের কোনোদিন এড়াতে পারবেন না। এই দায়ের ইতিহাস বারবার ফিরে আসবে।